জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার রায় আজ পড়া শুরু বেলা 11টায় বিটিভি রয়টার্সে সরাসরি সম্প্রচার। রাতে দেশের বিভিন্ন স্থানে ককটেল, আগুন সহ বিচ্ছিন্ন নাশকতা। শেখ হাসিনার রায়কে ঘিরে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা। নির্বাচন ঘিরে কুমিল্লা সীমান্তে বেড়েছে ভারতীয় অস্ত্রের চোরাচালান। 106 কিলোমিটার সক্রিয় রুট, কঠোর নজরদারির তাগিদ। এবং বরিশালে শিক্ষার্থীদের হাফ ভাড়া নির্দেশনা মানছে না শ্রমিকরা। বিবাদের জেরে প্রায় সংঘর্ষ, সবাইকে সহনশীলতার পরামর্শ। সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজারে। আর পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মশিউর অনিক। জুলাই আগস্টে গণ অভ্যুত্থান দমনে পরিচালিত হত্যাযজ্ঞের অভিযোগে মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির রায় ঘোষণা হচ্ছে আজ বেলা 11টায়। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 রায় ঘোষণা হবে। রায় পড়া হবে বিটিভি ও রয়টার্সে সরাসরি সম্প্রচার করে তা দেখানো যাবে। গেল অক্টোবরে ট্রাইব্যুনালে পুনর্গঠনের পর এটি প্রথম রায় হতে যাচ্ছে। আর এর আসামি গণঅভ্যুত্থানের মুখে পতন হওয়া শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও রাজসাক্ষী সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধ প্রমাণে এই মামলায় সুনির্দিষ্ট 5টি অভিযোগের তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে। সজ্ঞানে ছাত্র জনতার ওপর হত্যাযজ্ঞের উস্কানি, নির্দেশদাতা, পরিকল্পনা, ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। প্রসিকিউশনের দাবি তারা অকাট্যভাবে অভিযোগগুলো প্রমাণ করতে পেরেছেন এবং আশা করছেন আসামিদের সর্বোচ্চ শাস্তি দেবেন ট্রাইব্যুনাল। এই মামলায় পলাতক শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা লড়েছেন। তারা বলেছেন তাদের আসামিরা খালাস পাবেন। জুলাই আগস্টের রক্তাক্ত গণঅভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তিত পরিস্থিতিতে এই বিচারের দাবি নিয়ে অপেক্ষা করছেন জুলাই আগস্টের আহত শহীদ ও তাদের পরিবারের সদস্যরা। শেখ হাসিনা সহ 3 আসামির রায় ঘোষণা হবে ট্রাইব্যুনাল 1-এ। সেখানে আছেন সহকর্মী আজহার লিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন, এই যে আলোচিত মামলার আদ্যপান্ত কি আর শেষ খবর কি জানতে পেরেছেন? বিশেষ করে রাজসাক্ষী আর আসামির যেই সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তাকে কখন নাগাদ আনা হবে আদালত প্রাঙ্গণে? কি তথ্য আছে আপনার কাছে সবশেষ? অনেক দীর্ঘদিন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খবরগুলো আপনিও কভার করেছেন। যেহেতু এই মামলার 3 জন আসামি এই গণঅভ্যুত্থানের মুখে পতন হওয়া যে সরকার, সেই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তো এই 3 জনের মধ্যে রাজসাক্ষী যিনি, তিনি কিন্তু একমাত্র হাজির আসামি। বাকি 2 জন কিন্তু পলাতক রয়েছেন এবং ভারতে অবস্থান করছেন। গণমাধ্যমের বিভিন্ন খবর কিন্তু এটি জানা গেছে। আব্দুল্লাহ আল মামুনকে এখনও আদালতে আনা হয়নি। রেজিস্ট্রার অফিস থেকে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিস তারা জানিয়েছে যে মোটামুটি বেলা 11টায় এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ কাজ শুরু করবে এবং যেটি আমরা বুঝতে পারছি যে 11টার পরে হয়তো এই কোর্টটি বসবে এবং তার আগে নিশ্চয়ই যিনি এই মামলার অন্যতম আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তাকে আদালতে হাজির করা হবে। অনেক জানেন যে এই যে বিচারটি হচ্ছে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান দমনে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে, সেটি বিচার করার জন্য বা সেখানে যে একটা জাতিসংঘের রিপোর্ট অনুসারে প্রায় 1400 মানুষের হত্যাকাণ্ড ঘটেছে, সেই বিষয়টি বিচার করার জন্য কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুসারে এটি হচ্ছে। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে যে মানবতা বিরোধী অপরাধের কথা বলা হয়েছে তার মধ্যে কিন্তু হত্যা, নির্মূল কারারুদ্ধ, অপহরণ, আটক, জোরপূর্বক গুম, অমানবিক কর্মকাণ্ড সংগঠিত করা মানবতা বিরোধী অপরাধ এবং সেটি হতে হবে সজ্ঞানে এবং ব্যাপক ও পদ্ধতিগতভাবে। আমার সঙ্গে আছেন আমাদের সহকর্মী জাহিদ হাসান। এই যে আমরা দেখছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের যে 3 ধারা, সেটি বেশ আলোচিত হচ্ছে এবং বারবারই প্রসিকিউশনের সাবমিশনে নানানভাবে ফর্মাল চার্জে শুনানিতে এই ব্যাপারগুলো
চলে আসছে। আপনার কাছে যেটি জানতে চাই যে এই যে অপরাধগুলোর কথা বলা হয়েছে এটির সঙ্গে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান কিংবা এই যে যে আসামি তাদের সম্পর্কটা কি? দেখুন, জুলাই আগস্টে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে এটাই হচ্ছে মূল অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে। মূল অভিযোগটি হচ্ছে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে এই হত্যাকাণ্ডগুলো সরাসরি তার নির্দেশে এবং তার অবগত হওয়ার পরেই এটি হয়েছে। এটি হচ্ছে মূলত এই ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে সবচেয়ে মোটা দাগে যে বড় অভিযোগটি। এবং এখানে কিন্তু 3টি হত্যাকাণ্ডের সুস্পষ্ট সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। একটি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা 5টি হত্যাকাণ্ড, 3টি হত্যাকাণ্ড, একটি হচ্ছে উস্কানি, আরেকটি হচ্ছে নির্দেশ, আর 3টি হচ্ছে সরাসরি হত্যাকাণ্ড ঘটেছে। তার মধ্যে আবু সাঈদ একটি, আশুলিয়ার যে 6 জনকে গুলি করার পরে পুড়িয়ে ফেলা লাশ, আর হচ্ছে চানখারপুলের যে 5 জনকে হত্যা করা হয়েছে 6 জনকে। এই 3টি হচ্ছে হত্যাকাণ্ড। এই 3টির সাথে এই 3টি হত্যাকাণ্ডের আগে তার একটি সংবাদ সম্মেলনে গণভবনে এই উস্কানি দেয়া বক্তব্যটাকে উস্কানিমূলক নিয়ে আসা হচ্ছে যে ছাত্র জনতার উপরে আইনশৃঙ্খলা বাহিনীকে এবং তার দলের লোকজনকে খেপানোর জন্য তিনি উস্কানি দিয়েছেন। এটি একটি প্রথম অভিযোগ। দ্বিতীয় অভিযোগ হচ্ছে যে তিনি হেলিকপ্টারে করে এবং বিভিন্নভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে আন্দোলনকারীদের দমন করার জন্য, তিনি গুলি করার জন্য, বল প্রয়োগ করার জন্য নির্দেশ দিয়েছেন। এটি হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে মূল অভিযোগ। এবং যেহেতু তার সরকারের, তার মন্ত্রণালয়, তার মন্ত্রী পরিষদের মন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল, তিনি যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী, তার অধীনে আইনশৃঙ্খলা বাহিনী তৎকালীন মাঠে ছিলেন। তিনিও বিভিন্ন সময় তখন গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই আন্দোলনের বিভিন্ন বিষয়কে নিয়ে। এ কারণে তাকেও পরবর্তীতে এই শেখ হাসিনার সাথে এই মামলায় আসামি করা হয়। এবং শেখ হাসিনা সরকারের যে সবশেষ যে আইনজীবী, যিনি জুলাই আগস্ট আন্দোলনের সময় ছিলেন, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তিনি যেহেতু দায়িত্ব পালন করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশের, তিনি যেহেতু ক্যাপ্টেন ছিলেন। জাহিদ, আমরা কিন্তু দেখছি যে আপনি যে বললেন যে 2টি যে অভিযোগ, একটি হলো গণভবনের সংবাদ সম্মেলন এবং আরেকটি হলো মারণঘাতী অস্ত্রের ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি, এই নির্দেশ কিংবা প্ররোচনা। এবং এই জিনিসগুলো কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, সেখানকার 3 ধারায় কিন্তু এগুলোকেও অপরাধ হিসাবে, মানবতা বিরোধী অপরাধ হিসাবে দেখা হয়েছে। যেমন মানবতা বিরোধী অপরাধ সংগঠনের প্রচেষ্টা, প্ররোচনা, সহায়তা, ষড়যন্ত্র বা উস্কানি, এই ব্যাপারগুলো মানবতা বিরোধী অপরাধ। জানতে চাই যে এই রায়ের ব্যাপারে মানে কি বলা আছে আইনে, বা এই যে এখানে তো 3 জন বিচারপতির একটা বেঞ্চ আছে, রায়টা কে ঘোষণা করবে? এখানে একজন প্রধান, যাকে এই ট্রাইব্যুনাল 1-এর প্রদান করা হয়েছে, বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার, তিনি চেয়ারম্যান। তার সাথে 2 জন বিচারপতি রয়েছেন, তারা 2 জন সদস্য। 3 সদস্যের একটি ট্রাইব্যুনাল। এই 3 সদস্যের ট্রাইব্যুনালের আমরা যেটি বিগত দিনের বিচারের যে রেওয়াজটি দেখেছি, যে রীতিগুলো দেখেছি, অনেক সময় 3 জন বিচারপতি 3টি অংশ বলেন। যেমন এই বিচারের একটা প্রেক্ষাপট আছে, একটি পটভূমি আছে, সেটি একজন পড়তে পারেন, যে পটভূমিটা একজন বিচারপতি পড়লেন। আরেকজনের শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো নিয়ে আসা হয়েছে, এই অভিযোগগুলো রাষ্ট্রপক্ষ, এবং যেহেতু 2 জন আসামি পলাতক, শেখ হাসিনা পলাতক এবং আসাদুজ্জামান খান কামাল পলাতক, এবং যিনি এই মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি পরবর্তীতে স্বইচ্ছায় রাজসাক্ষী হয়েছেন, যদিও তিনি এখনো। আমরা যাই আবারও যুক্ত হব, যেটা হলো যে আরেকজন হয়তো মানে ভার্ডিক্ট, রায় অথবা পর্যবেক্ষণ, এগুলো হয়তো করবে। যে অনেক আমরা এখানে আছি, আমাদের কাছে অনেক খবর আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মূলত এখন প্রস্তুতি পর্ব চলছে, চারপাশে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর একটা ব্যাপক উপস্থিতি আছে। আমরা এখানে র্যাবের একটি প্লাটুন দেখছি, ওই পাশে সেনাবাহিনী আছে, বাইরে বিজিবি আছে, এরকম একটা প্রস্তুতি আছে। এবং এইখানে কিন্তু নিবন্ধন করতে হচ্ছে ভেতরে ঢোকার ক্ষেত্রে। আমরা সবই সম্পন্ন করেছি। ভেতরের কি পরিস্থিতি হয় অনেক, এখান থেকেই আমি এবং জাহিদ হাসান পরবর্তী সংবাদগুলোতেও আপনাদেরকে জানিয়ে দেব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা মজুত করা হয়েছে এবং পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রাঙ্গণ, সেখানেও নিরাপত্তার সবশেষ খোঁজখবর এবং মামলার আদ্যপান্ত জানছিলাম সহকর্মী জাহিদ হাসান, এবং তার সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আজহার লিমন। এবার রাজধানী জুড়ে যে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে খোঁজ খবর কোর্ট প্রাঙ্গণ থেকে জানার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সহকর্মী জাওয়াদ মাহমুদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাওয়াদ, বেশ কিছু বিষয় নিয়ে আসলে আমরা আলোচনা করছিলাম, সেখানে আসলে আমরা জানতে পারছিলাম, আজহার লিমন জানাচ্ছিলেন, জাহিদ হাসান জানাচ্ছিলেন মামলার রায়কে কেন্দ্র করে এবং রায়ের পূর্ণাঙ্গ যেই সমস্ত কাঠামো, সে কাঠামের বিস্তারিত ভিত্তিপ্রস্তর জানছিলাম। মূলত আমি আপনার থেকে জানতে চাই, রায়কে ঘিরে আসলে রাত থেকে তো কঠোর নিরাপত্তা দেখা গেছে এবং সকালের পরিস্থিতিও নিশ্চয়ই বেশ কঠোর। তো সার্বিক অবস্থা কি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আদালত প্রাঙ্গণ থেকে?
অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে সহকর্মী আজহার লিমন এবং জাহিদ হোসেন তারা এই যে ট্রাইব্যুনাল 1 থেকে তারা জানার চেষ্টা করছিলেন। আমি এখন যেই জায়গায় দাঁড়িয়েছি ঠিক এই যে আপনারা যদি দেখায় আমার পেছনে যে হাইকোর্টে প্রবেশের যে প্রধানতম গেট, সেই গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি এবং এর ভিতরের অংশ অর্থাৎ ট্রাইব্যুনাল ঠিক সামনে আমাদের সহকর্মী তার দুজন জাহিদ হোসেন এবং আজহার লিমন তারা সেখানে পরিস্থিতি বলছিলেন। এবং আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই যে মূল প্রধান ফটকটি দেখছেন ঠিক তার পাশেই প্রবেশ মুখে মূলত সেনাবাহিনী একটি এপিসি কার নিয়ে সেনা সদস্যদের একটি দল তারা এখানে অবস্থান নিয়েছেন। এবং এই যে গেটটি দেখছেন যে যেখানে যে আপনি দেখছেন যে অটোরিকশা এবং যারা সাধারণ মানুষ এখান থেকে প্রবেশ করে কিংবা ব্যক্তিগত গাড়ি গণমাধ্যমের গাড়ি প্রত্যেকটি গাড়িকেই তাদের নির্দিষ্ট পাস দেখে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং প্রত্যেককে তল্লাশি করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্তোষজনক জিজ্ঞাসাবাদের উত্তর দিতে পারলেই তারা ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন। এবং আপনাকে যদি এর একটি সাধারণ দৃশ্য দেখাই যে ঠিক আমার সামনে কিন্তু একটি রিক্সা দাঁড়িয়ে আছে, এই যে যেটি বলছিলাম এই রিক্সাটা কিন্তু ভিতরে প্রবেশ করতে দেয়নি, আবার কিছু কিছু রিক্সা ভিতরে প্রবেশ করতে দিচ্ছে। অর্থাৎ কিছুক্ষণ আগে যেটি বলছিলাম যে যাদের সুনির্দিষ্ট পাস রয়েছে ভিতরে প্রবেশ করার বা যারা এখানের স্টাফ রয়েছেন তাদেরকে তাদের যে আইডি কার্ড তাদের সেটি দেখে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। ভিতরে যখন এই পরিস্থিতি অর্থাৎ গেটের প্রবেশ মুখের এর বাইরে আমরা দেখছি যে বিজিবি সদস্যদের একটি দল এখানে অবস্থান নিয়েছেন। এর পাশাপাশি আমরা আর্ম ব্যাটালিয়ন পুলিশ অর্থাৎ এপিবিএনের যারা সদস্যরা রয়েছে তারা কিন্তু অবস্থান নিয়েছে। যেহেতু এই অংশটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখ অর্থাৎ এই জায়গা থেকে এই যে কার্জন হলের পাশ থেকে যে দোয়েল চত্বর রয়েছে দোয়েল চত্বরের অংশ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখের একটি অংশ অর্থাৎ আমরা যেই অংশটিতে দাঁড়িয়ে আছি সেই প্রধান ফটকের যেই অংশটি অর্থাৎ শিল্পকলা একাডেমির যেই অংশটি রয়েছে সেটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং অপর প্রান্ত থেকে সেটি মূলত যেটি কার্জন হলের সামনের যেই লেনটি রয়েছে সেটি খোলা রয়েছে। এছাড়াও কিন্তু এই নিরাপত্তা ঘিরে এক ধরনের আশঙ্কা জনমনে যেমন আছে এবং সাধারণ মানুষের মধ্যে আছে, সেটি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে পুরো এই কোর্ট প্রাঙ্গণকে তারা একটি নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছেন। শুধু যে এই যে পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী সেটি নয়, যারা গোয়েন্দা সংস্থার লোকজনও এখানে আছেন বা গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও এই যে আজকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা এখানে অবস্থান নিয়েছেন। এবং তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে সব ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে বা যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে তারা তাদের যে অবস্থান সেটি তারা দৃঢ়ভাবে নিয়েছেন। এছাড়াও আমরা দেখেছি মোবাইল স্ক্যানার আর্চওয়ে সহ নানান ধরনের কার্যক্রম করা হচ্ছে এবং ভেতরেও আমরা দেখেছি যে সন্দেহভাজন কাউকে হলে জিজ্ঞাসাবাদ করছেন এবং জিজ্ঞাসাবাদ পরে যেটি সন্তোষজনক উত্তর দিতে পারলে তাদেরকে ছেড়ে দিচ্ছেন। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, যেটি বলছিলাম যে বাইরে যে পরিস্থিতি, যদিও যারা জুলাইয়ের বেশ কয়েকটি সংগঠক বা দল রয়েছেন তারা বলছিলেন যে আজকে রায়টি করে যদি 11টার সময় বেলা এই রায় পড়া শুরু হবে, তারা এই জুলাইয়ের বেশ কয়েকটি সংগঠক বা দল রয়েছে তারা এখানে অবস্থানের কথা রয়েছে, সেটি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর এক ধরনের সতর্ক অবস্থান রয়েছে। তারা বলছেন যে এই এলাকায় কোনো ধরনের মিছিল মিটিং বা এই অবস্থান যাতে না হয় সেটি নিয়ে তারা আসলে দেখবেন বা সেরকম কিছু হলে তারা সেটি ব্যবস্থা নেবেন। এই ছিল এখন পর্যন্ত হাইকোর্টের যে বাহির থেকে আমার কাছে আইন শৃঙ্খলা পরিস্থিতির সবশেষ। কোর্ট প্রাঙ্গণের প্রধান ফটকের পাশ থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জাওয়াদ মাহমুদ এবং শেখ হাসিনার যে রায় ঘিরে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা তার বিষয়ে সবশেষ খোঁজখবর জানছিলাম তার মাধ্যমে। শেখ হাসিনা, কামাল আর মামুনের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা, তার কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তার চাদরে রাজধানী শহরের গুরুত্বপূর্ণ স্থান এবং প্রবেশমুখগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। এবং সেই খবর জানানোর জন্য রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মীরা। তবে শুরুতেই চলে যাব হচ্ছে শাহবাগে, সেখানে আছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, এই যে শাহবাগের নিরাপত্তা পরিস্থিতির সবশেষ খবরাখবর আপনার মাধ্যমে জানতে চাই। অনেক শাহবাগে প্রতিদিনের মতো যান চলাচল একেবারেই স্বাভাবিক। নিরাপত্তার যে বেষ্টনী ছিল রাত জুড়ে সেটি কিছুটা শিথিল হয়েছে, তবে আশেপাশে বেশ কিছু পুলিশ সদস্য এবং এপিবিএনের সদস্য মোতায়েন রয়েছে। জানাতে চাই যে আজ যেহেতু মানবতা বিরোধী অপরাধের দায়ে দেশে প্রথমবারের মতো সাবেক কোনো প্রধানমন্ত্রী বিচারের মুখোমুখি হচ্ছেন, সে নিয়ে কিন্তু গতকাল থেকে বেশ উত্তেজনা বিরাজ করছিল এবং রাতে বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং শাহবাগের পাশে বাংলা মোটর, কারওয়ান বাজার সহ আশপাশে বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফলে এই স্থানটি জুড়েই যেহেতু এই শাহবাগ থেকে খুব কাছেই
হাইকোর্ট মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল, সেই দিক থেকে এই জায়গাটাতে কিন্তু রাতভর ব্যাপক নিরাপত্তা ছিল। তবে সকাল থেকে যেহেতু যান চলাচল স্বাভাবিক হয়েছে, মানুষের উপস্থিতি রাস্তায় বেশ অনেক বেশি, একই সঙ্গে খুচরা যানবাহন যেগুলো রয়েছে, ছোট ছোট যানবাহন, মোটরসাইকেল, অটো বাইক, ইজি বাইক এবং সিএনজি, অন্যান্য ব্যক্তিগত গাড়ির পরিধি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে। এক কথায় বলতে গেলে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটি স্বাভাবিক রয়েছে এখানে। একই সঙ্গে এপিবিএন এবং পুলিশ সদস্য যারা রয়েছেন তারা এখানে অবস্থান নিয়েছেন। সবকিছু মিলেই এই শাহবাগের যে নিরাপত্তা বেষ্টনী ছিল, কিন্তু এই গোল চত্বর, শাহবাগ চত্বর জুড়ে নিরাপত্তাটি কিছুটা শিথিল থাকলেও পাশের ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ব্যাপক নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। যেহেতু সেটি প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার প্রবেশমুখ, সেই স্থানটিতে 2টি চেকপোস্ট বসানো হয়েছে এবং সেই সড়ক দিয়ে যাতায়াতকারী সকল যানবাহন ব্যক্তিকেই কিন্তু প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে, কোথায় যাবেন, কেন যাবেন, এবং কার্যক্ষেত্রে কিন্তু তল্লাশিও চালানো হচ্ছে। শাহবাগের পরিস্থিতি দেখছেনই যে এখানে স্বাভাবিকভাবেই মূলত যান চলাচল করছে, পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। শাটডাউনের অর্থাৎ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে শাটডাউন, সেই শাটডাউনের কোনো পরিস্থিতি মূলত এখানে নেই, স্বাভাবিকভাবে ঢিলেঢালাভাবেই চলছে। অনেক এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ। শাহবাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রাজু আহমেদ, জানাছিলেন সেখানকার যে সমস্ত নিরাপত্তাজনিত বিষয়, সে বিষয়ে বিস্তারিত। এবার একটু গাবতলীর দিকে তাকাতে চাই, সেখানে আছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, একেবারে রাজধানীর প্রবেশ মুখ বলা যায় গাবতলীকে, বিশেষ করে উত্তরাঞ্চল থেকে যারা প্রবেশ করেন, তো সেই জায়গাতে নিরাপত্তা পরিস্থিতি কেমন জোরদার করা হয়েছে এবং জনমানুষের মনে কোনো আতঙ্ক বিরাজ করছে কিনা, কি দেখছেন সেখানে? এবং যান চলাচলও কিন্তু স্বাভাবিক, অর্থাৎ আজকে সোমবার, সপ্তাহের অন্যান্য কার্যদিবসের মতো কর্মজীবী মানুষ কিন্তু বের হয়েছেন। এই গাবতলী দিয়েই কিন্তু প্রবেশ পথ আপনি বলছিলেন, এবং অনেকগুলো জেলা শহরের গাড়ি কিন্তু এই গাবতলী হয়ে ঢাকায় রাজধানীতে প্রবেশ করে। সেই দৃশ্য কিন্তু আমরা দেখেছি সকাল থেকে। আমরা গাবতলীর যে একেবারে প্রবেশমুখ, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান দেখেছি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার যে প্রয়াস বা প্রচেষ্টা সেটি আমরা দেখেছি। এবং এই মুহূর্তে একটু দেখাতে চাই গাবতলীর মাজার রোড নামক যে জায়গাটি রয়েছে, সেই জায়গার সামনে আমরা রয়েছে। এখানে কিন্তু নগর পরিবহন যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখছি যে শহরে প্রবেশ করছে। এই গাবতলী হয়ে কিন্তু রাজধানীর বিভিন্ন স্থানে সেই গাড়িগুলো ছুটে যাচ্ছে, মোটরসাইকেল, সিএনজি থেকে শুরু করে অন্যান্য যে ব্যক্তিগত গাড়ি, সেই গাড়িগুলো, সব গাড়ির চলাচল কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং নিরাপত্তার যে বিষয়টি বলছিলেন, যে আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি, গত সপ্তাহেও কিন্তু এই যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য আরও কয়েকজনের যে মামলার রায় তাদের যে ঘোষণা করা হবে, সেই ঘোষণার তারিখ ঘোষণার দিনও কিন্তু গত সপ্তাহে আমরা দেখেছি যে এই ধরনের শাটডাউন কর্মসূচি, লকডাউন কর্মসূচি দেওয়া হয়েছিল। সেই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন জায়গায় রাজধানীর ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। আতঙ্ক সৃষ্টি করার জন্য যে প্রচেষ্টা, সেগুলো কিন্তু করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছেন তারা। কিন্তু আমরা দেখেছি যে সেই ঘটনাকে কেন্দ্র করে, সেই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, শহরের মানুষ যাতে নিরাপদে থাকে বা নির্বিঘ্ন আইন শৃঙ্খলা ব্যবস্থা রাখতে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু ব্যাপক নিরাপত্তা দেখেছি। তাদের যে প্রচেষ্টা, বিভিন্ন জায়গায় টহল দেওয়ার যে প্রক্রিয়াগুলো, সেগুলো কিন্তু আমরা দেখেছি। এবং নিরাপত্তা জোরদারের সেই বিষয়ে থেকেই কিন্তু আজকে আমরা বিভিন্ন পয়েন্টে দেখেছি যে নিরাপত্তা চৌকি বা তল্লাশি চৌকি বসানো হয়েছে। কাউকে সন্দেহ হলে কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন তারা। এই ধরনের নানান যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো আমরা দেখেছি সকাল থেকেই এই গাবতলীর এই দিকে। এবং যান চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে, আমরা দেখছি সকালে কিন্তু অনেকগুলো গাড়ি ঢাকায় প্রবেশ করেছে, এবং ঢাকা থেকেও কিন্তু অনেকগুলো দূরপাল্লার যে গাড়ি, সেগুলো কিন্তু ঢাকা থেকেও কিন্তু বিভিন্ন জেলায় কিন্তু ছুটে গিয়েছে। এবং 11টার কিছু পরেই রায় ঘোষণার যে কার্যক্রম সেটি হবে, এবং সেই রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীতে যাতে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, মানুষের মধ্যে যাতে কোনো ধরনের আতঙ্ক না থাকে, সেই জায়গা থেকে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব, পুলিশ এবং বিজিবি সহ অন্যান্য যে বাহিনীরা রয়েছে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে। বিভিন্ন জায়গায় কিন্তু তারা তাদের যে নিরাপত্তা তল্লাশি চৌকি, সেগুলো বসিয়ে তারা সেই কার্যক্রম পরিচালনা করছে। এবং মানুষের যে স্বাভাবিক চলাচল, সেটিও আমরা দেখছি। তো এই ছিল গাবতলী থেকে আমার কাছে থাকা সবশেষ খবর।
সাথে নিশ্চয়ই যে কোনো অপ্রীতিকর ঘটনা থেকে নিজেকে সাবধানে রাখার চেষ্টা করবেন। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সাজিদ আরাফাত গাবতলী বাসস্ট্যান্ড থেকে। এবার আমরা একটু তাকাতে চাই হচ্ছে চট্টগ্রাম রোডের দিকে। চিরং রোডের সেখানে আছেন তৌহিদুল তারেক। তারেক, আপনার মাধ্যমে যাতে আসলে দক্ষিণ পূর্ব, পূর্ব পশ্চিম এবং দক্ষিণের অন্যতম একটা রুট হচ্ছে এই চিরং রোড, তো সবশেষ সেখানকার নিরাপত্তা পরিস্থিতি কি জানতে চাই আপনার মাধ্যমে। যেমনটি বলছিলেন যে আসলে আজকে এই শেখ হাসিনা, কামাল এবং আব্দুল মামুনের মানবতা বিরোধী অপরাধের যে মামলা, তার রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে শাটডাউন, সেই শাটডাউনকে কেন্দ্র করে কিন্তু ধারণা করা হচ্ছিল যে আসলে এই একটি কর্মময় দিনে আসলে কেমন হবে যান চলাচল। সেই জায়গা থেকে আমরা তো এই মুহূর্তে অবস্থান করছি ঠিক ঢাকা চট্টগ্রাম হাইওয়ে চিটাং রোডের ঠিক একটু আগেই। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা থেকে বের হওয়ার যে সড়কটি রয়েছে, সেই সড়কটি দিয়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণ এবং স্বাভাবিক সংখ্যক বাস কিন্তু এবং অন্যান্য যানও কিন্তু চলাচল করছে। সেক্ষেত্রে বলা যেতে পারে আসলে যে শাটডাউনের যে একটা প্রভাব চিন্তা করা হয়েছিল যে থাকবে, সেটা অনেকটাই দেখা যাচ্ছে না। এবং একই সাথে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে যদি বলতে চাই, 1 ঘন্টা আগে কিন্তু আমরা যাত্রাবাড়ি মোড়ে অবস্থান করছিলাম, যেখান থেকে আসলে ঢাকা প্রবেশ এবং ঢাকা ত্যাগ করার যে পয়েন্টটা, ওই পয়েন্টেও কিন্তু আমরা দেখেছি যে কর্মমুখী মানুষের যে ব্যস্ততা, গন্তব্যে ছুটে চলা এবং ঢাকা ছেড়ে যাওয়ার যে দূরপাল্লার বাসগুলো, সেগুলো কিন্তু ছেড়ে যাচ্ছিল এবং সময় যত গড়াচ্ছে যানবাহনের সংখ্যাও কিন্তু বাড়ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন শুধু বাস নয়, সড়কে অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে, সিএনজি, ব্যক্তিগত প্রাইভেট কার থেকে শুরু করে বাইক, অন্যান্য যানবাহনগুলো কিন্তু স্বাভাবিকভাবে চলাচল করছে। সেক্ষেত্রে বলা যেতে পারে যে মানুষের মাঝে আসলে নিরাপত্তা নিয়ে যে শঙ্কাটা ছিল, সেই শঙ্কাটা কিন্তু অনেকটাই নেই। এবং একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বিভিন্ন টহল আমরা দেখেছি, এবং বিশেষ করে যাত্রাবাড়ির পয়েন্টে সেখানে কিন্তু আমরা শুধু পুলিশ নয়, পুলিশের পাশাপাশি কিন্তু আমরা র্যাবের কয়েকটি ইউনিটকেও কিন্তু দেখেছি সেখানে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। এবং এই মুহূর্তে আমরা যেহেতু একদমই ঢাকা চট্টগ্রাম হাইওয়ের মাঝখানে অবস্থান করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যান চলাচল স্বাভাবিক আছে। এবং বেলা যত গড়াবে এরপর আসলে আরো কি অবস্থা হবে সেই অবস্থা সম্পর্কে হয়তো আমরা আরো ভালোভাবে আপনাদেরকে সে সময় জানাতে পারবো। এই ছিল আমার কাছে সব শেষ। সহকর্মী তৌহিদুল তারেক যুক্ত ছিলেন চিটাং রোড থেকে এবং জানাচ্ছিলেন সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সবশেষ পরিস্থিতি, খবরাখবর। এবার একটু ঢাকার আশেপাশের অঞ্চলগুলোতে তাকাতে চাই, বিশেষ করে শেখ হাসিনার রায় ঘিরে সহিংসতা এড়াতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে আর পদ্মা সেতুতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাজিরা প্রান্তের টোল প্লাজা থেকে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, আপনার থেকে জানতে চাই আসলে এই যে সেতুর এলাকায় নিরাপত্তার কোনো ঘাটতি এখন পর্যন্ত চোখে পড়েছে কিনা? না, অনেক সকাল থেকে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এক্সপ্রেসওয়ে পুরোটাই তাদের নিয়ন্ত্রণে নিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু তাদের বেশ তৎপরতা আমরা লক্ষ্য করছি। এই আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, তারা কিন্তু একে একে ভিন্নভাবে কিন্তু তারা আলাদাভাবে টহল দিচ্ছেন। এবং এই মুহূর্তে আমরা এই এক্সপ্রেসওয়েতে কিন্তু সব ধরনের যানবাহনের স্বাভাবিক চলাচলে লক্ষ্য করছি। তবে যাত্রীবাহী যে বাসগুলো, তার সংখ্যা কিছুটা কম এবং প্রতিটি বাসেই কিন্তু যাত্রী সংখ্যাও কম, এমনটাই লক্ষ্য করছি। তবে সকাল থেকে যেই পরিস্থিতি ছিল, ধীরে ধীরে আমরা লক্ষ্য করছি যে যানবাহনের সংখ্যা বাড়ছে এবং যানবাহনগুলো খুব দ্রুতই ঢাকা রাজধানীতে যাচ্ছেন। 11টার দিকে যে রায় ঘোষণা হবে এমনটা একটা তাদের মধ্যে তারা রয়েছে এবং তার পরবর্তীতে কী ধরনের ঘটনা ঘটতে পারে এমন সংখ্যা থেকে কিন্তু সড়কে এখন যানবাহন বেশি, এমনটা কিন্তু যানবাহন পরিবহন সেক্টরের লোকজন আমাদেরকে বলছেন। আর গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা এই পদ্মা সেতুর জাজিরা টোল প্লাজা এসেছিলেন এবং তিনি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছেন। তারপর থেকেই কিন্তু পুরো দক্ষিণাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক উন্নতি হয়েছে এবং যানবাহনও কিন্তু রাতভর যেমন চলেছে সকাল থেকেও চলছে, এই মুহূর্তেও আমরা স্বাভাবিক লক্ষ্য করছি। আর
কিছুক্ষণ আগে আমরা দেখছি যে এই জাতীয়তাবাদী বিএনপির বেশ কিছু শিবচর এবং জাজিরার নেতাকর্মীরা কিন্তু এই এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে তারা পাহারা দিচ্ছেন, মিছিল করছেন এবং শেখ হাসিনার এই রায়কে যাতে ঘিরে কোনো ধরনের নাশকতা সৃষ্টি না হতে পারে সেজন্য তারা তৎপর রয়েছে, এমনটা কিন্তু আমাদেরকে এখানকার যারা বিএনপির বিভিন্ন নেতৃস্থানীয় রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো আইনশৃঙ্খলা বাহিনী বলছে যে রায়ের পরও এই স্বাভাবিক পরিস্থিতি এক্সপ্রেসওয়েতে থাকবে এবং দক্ষিণাঞ্চলের যে 21 জেলা রয়েছে সেই 21 জেলার সাথে যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে, সেই জন্য তারা তৎপর রয়েছে এবং এই কার্যক্রম তাদের অব্যাহত থাকবে। অনেক ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মীরা। বিস্তারিত বেশ কিছু খোঁজখবর রাখছিলাম, বিশেষ করে শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে বড় ধরনের সহিংসতা এড়াতে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ঢাকা মহানগরীতেও বাড়ানো হয়েছে বিশেষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি, বিশেষ করে হাইকোর্ট এলাকায় কড়া নিরাপত্তা জারি করা আছে। তবে সন্ধ্যা থেকে রাতভর বাংলা মোটর, মহাখালী, মতিঝিল আর পরিবেশ উপদেষ্টার বাসার সামনে ককটেল নিক্ষেপ করা হয়েছে। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যপত্র তুলে ধরছেন সিফাত শাহরিয়ার। রাজধানীর সেন্ট্রাল রোডের চিত্র এটি। রোববার রাত 9টার পরপর 2টি ককটেল বিস্ফোরণ হয় স্থানটিতে, যেটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের বাসার সামনের সড়ক। সিসিটিভিতে এক ব্যক্তিকে কিছু ছুঁড়ে মারতে দেখা যায়। এলাকাবাসী বলছেন ককটেল নিক্ষেপকারীরা ছিল মোটরসাইকেল আরোহী। খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার জানান, দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। শব্দ শোনা কিসের শব্দ, আবার দরজাটা খুলে দেখতে দেখতে দেখি এই দিক দিয়ে চলে গেল দুটা হোন্ডা। কিছু ছেলেপেলে ব্যাডমিন্টন খেলতেছে, ওরা শব্দ পাওয়ার পরে 2টা ককলেট পড়ছে, এখানে এই ট্রেনের চালের উপরে পড়ছে। ঘটনা ঘটার কিছুক্ষণের মাঝেই আমাদের নিউ মার্কেট থানার টিম সেখানে উপস্থিত হয় এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ সেগুলো সংগ্রহ করা হয়েছে। আমরা চেষ্টা অব্যাহত রেখেছি এবং দুষ্কৃতিকারীদের আমরা ধরার চেষ্টা করছি এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। রাত 9:45টায় বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়। রাতে মতিঝিল, ইত্তেফাক মোড় ও তিতুমির কলেজের সামনেও ককটেল বিস্ফোরিত হয়। তবে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে বড় ধরনের সহিংসতা এড়াতে শহর জুড়ে তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ করে হাইকোর্ট এলাকায় ছিল কড়া নিরাপত্তা। বন্ধ করে দেওয়া হয় হাইকোর্টের মাজার গেট থেকে দোয়েল চত্বর পর্যন্ত সড়ক। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। সাভারের ধামরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে কিছু দুর্বৃত্তরা। কিশোরগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সেও আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া মানিকগঞ্জ, গাজীপুর, চট্টগ্রামে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। রোববার সন্ধ্যার পর থেকে এই সমস্ত ঘটনাগুলো ঘটতে থাকে। আর রোববার রাত 10টার দিকে সাভারের ধামরাইয়ের দাঁড়িয়ে থাকা ডিলিং পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান 2টি মোটরসাইকেল নিয়ে 3 জন বাসে আগুন লাগিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। রাত 9:30টার পর মানিকগঞ্জের বাসস্ট্যান্ড এলাকায় 3টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যেখানে আহত হয় 2 জন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে 2 জনকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গাজীপুরের টঙ্গীতে পুলিশ বক্সের পাশে ককটেল নিক্ষেপ করা হয়। রোববার রাত 9:30টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকার ট্রাফিক পুলিশ বক্সের পাশে এই ঘটনা ঘটে। আর এই সময় আতঙ্কিত হয়ে পড়েন পথচারীরা। পরে ঘটনাস্থলে এসে বিস্ফোরিত ককটেলের আলামত সহ সংগ্রহ করে নিয়ে যায় পুলিশ। এছাড়া সন্ধ্যায় চট্টগ্রামের 16 শহর 2 নম্বর গেট এলাকায় 3টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফ্লাইওভারের ওপর থেকে নিচে সড়কে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। কুমিল্লার 106 কিলোমিটার, প্রায় কুমিল্লার 106 কিলোমিটার সীমান্ত চোরা কারবারিদের সক্রিয় রুটে পরিণত হয়েছে। ভারতীয় আতশবাজি, অস্ত্রের অনুপ্রবেশ বেড়েছে ব্যাপক হারে। রাজনৈতিক অস্থিরতা আর নির্বাচন ঘিরে চোরাচালানো হয়ে উঠেছে আরও বেশি সুসংগঠিত আর আক্রমণাত্মক।
সাশ্রয়ী আর নিরাপদ বাহন ট্রেন ব্যবহার করে চোরাই মালামাল ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। সীমান্তের নিরাপত্তায় আরও কঠোর নজরদারির তাগিদ দিয়ে যাচ্ছেন বিশেষজ্ঞরা। এই বিষয়ে বিস্তারিত তথ্যপত্র তুলে ধরছেন কামরুল হাসানের ক্যামেরায় মাসুদ আলম। কুমিল্লার রসুলপুর রেল স্টেশন প্রায় প্রতিদিনই ধরা পড়ছে ভারতীয় চোরাই পণ্যের চালান, আর এই চালানগুলোর বড় অংশেই আতশবাজি। মুহূর্তেই বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে এমন আতশবাজি আটকের ঘটনায় সবার মধ্যে বাড়ছে উদ্বেগ। রাজনৈতিক অস্থিরতা আর আসন্ন নির্বাচনকে সামনে রেখে সংগঠিত অপরাধ চক্রের সক্রিয়তা রয়েছে বলে মনে করছে বিজিবি। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য বলছে আতশবাজির চোরাচালানের সঙ্গে একই রুটে আসছে বিভিন্ন ধরনের বিস্ফোরক দ্রব্য। এমনকি মাদকের আড়ালে অস্ত্র চোরাচালানের প্রমাণ মিলছে সীমান্তে। ত্রিপুরা সীমান্তের আশাবাড়ি, ভাল্লক, নারায়ণপুর, বাঁশতলী ও চরনল রোড হয়ে এসব পণ্য প্রথমে পৌঁছায় শালদা নদী ও শশীদল স্টেশনে। এরপর চট্টলা, কর্ণফুলী ও নাসিরাবাদ ট্রেন ব্যবহার করে ছড়িয়ে পড়ে সারা দেশে। বিজিবিরা এসে মাল উদ্ধার করে, কিন্তু প্রকৃতি অপরাধী সে বেঁচে পালায়। কুমিল্লার সীমান্ত এলাকায় বর্তমানে 10 এবং 60 বিজিবি ব্যাটালিয়নের দায়িত্ব থাকলেও শুধুমাত্র 10 বিজিবির হিসাবেই চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত জব্দ হয়েছে 70 কোটি টাকার বেশি পণ্য, যার মধ্যে 24 কোটি টাকার আতশবাজি, যা গত যে কোনো সময়ের তুলনায় কয়েক গুণ বেশি। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, সীমান্ত পেরিয়ে আনা এসব আতশবাজিতে আলাদা রাসায়নিক উপাদান মিশিয়ে বড় ধরনের বিস্ফোরক তৈরি করে দেশে নাশকতা করা সম্ভব। সামনে নির্বাচন, সুতরাং নির্বাচনকে কেন্দ্র করে সেটা তো হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এই জন্য এখন যেটা জরুরি দরকার, যে ধরনের আতশবাজি বা আতশবাজি ধরনের এই ধরনের কোনো রাসায়নিক দ্রব্যাদি যদি আসে, তাহলে ইমিডিয়েট সিজ করে তার কেমিক্যাল কম্পোজিশন অ্যানালাইসিস করাটা অত্যন্ত জরুরি। এদিকে বিজিবি বলছে, আতশবাজি চোরাচালানের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এগুলো কোথায় যাচ্ছে এবং বিস্ফোরক তৈরিতে ব্যবহার হচ্ছে কিনা সেই বিষয়ে গোয়েন্দা নজরদারি জোরদারে তৎপর বিজিবি। আতশবাজিগুলো কোথায় যাচ্ছে কিংবা আতশবাজিগুলো দিয়ে আমরা সর্বোপরি কী ধরনের কাজ করা হয় সেটা নিয়ে কন্টিনিউয়াস আমরা গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছি, এবং যদি ভবিষ্যতে আমরা দেখতে পাই কিংবা এই ধরনের কোনো ইনফরমেশন থাকে সেটার বিষয়ে আমরা অবশ্যই কার্যকরী ব্যবস্থা নিব। অন্যদিকে সীমান্তবর্তী এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে উল্লেখ করে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচনকে ঘিরে সীমান্ত এলাকাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকবে। সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট বসানো এবং ওই শহরের বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গায় চেকপোস্ট বসানো, যাতে করে বহিরাগত কোনো দুষ্কৃতিকারী আমাদের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে না পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির হুমকি না হয়, সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অলরেডি শুরু করে দিয়েছি। যশপুর, নিশ্চিন্তপুর, বিবির বাজার থেকে গোমতী নদী পর্যন্ত অন্তত 20টি পয়েন্টে চোরাচালান চলছে নিয়মিত। তাই শুধু বিজিবি নয়, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকেও আরও সক্রিয় হওয়ার আহ্বান স্থানীয়দের। মাসুদ আলম, এখন, কুমিল্লা। বরিশালে বাসে হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের দ্বন্দ্ব যেন নিত্যদিনের ঘটনা। এ নিয়ে তর্ক আর হাতাহাতি প্রায় প্রতিদিনের ঘটনার, কখনো কখনো যা মহাসড়ক অবরোধ কিংবা বাস ভাঙচুর পর্যন্ত গিয়ে গড়ায়। সংশ্লিষ্টরা বলছেন, সমস্যা সমাধানে সবাইকে হতে হবে সহনশীল, আন্তরিক আর পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল। মাহমুদুন নবীর তোলা ছবিতে ফেরদৌস সোহাগের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। টার্মিনাল জুড়ে ছড়িয়ে আছে ভাঙা কাচের টুকরো, আর সেগুলো সরাতে ব্যস্ত শ্রমিকরা। কেউ আবার পরিষ্কার করছেন যাত্রীদের বসার আসন। রোববার ভোরে বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালে থাকা প্রায় সবগুলো বাসেই একই দৃশ্য। কেবল বাস নয়, কাউন্টারগুলোর চেহারাও একই রকম। 2024 সালের 18 আগস্ট সপ্তাহে 7 দিনই স্থানীয় রুটে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া চালুর নির্দেশ জারি করে বরিশাল জেলা বাস মালিক গ্রুপ। যদিও এই নির্দেশ কাগজে কলমে থাকলেও যথাযথ বাস্তবায়ন নেই। শ্রমিকরা এটি না মানলে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ ছিল নির্দেশনায়, কিন্তু বাস্তবে তার কোনো প্রয়োগ নেই বলে অভিযোগ শিক্ষার্থীদের।
দফায় দফায় কয়েকবার তাদের সাথে বসার চেষ্টা করেছি, তারাও বসেছেন, আশ্বাস দিয়েছেন, কিন্তু কর্মচারীদের পক্ষ থেকে যে তীক্ষ্ণ ব্যবহারের কারণে শিক্ষার্থীরা অনেক সময় হচ্ছে বিরক্ত হন, বিভ্রান্ত হন। ভাইদের যে কেন মারা হলো সে বিচারের এখানে দাবিতে তারা ওইখানে গিয়েছিল, কিন্তু তারা বিচার তো পায়নি, উল্টো তারা আরও ওইখানে বিরূপ আক্রমণের শিকার হয়েছে। শনিবার হিজলা থেকে বরিশাল আসার পথে এক শিক্ষার্থীর সঙ্গে হাত ভাড়া নিয়ে শ্রমিকদের তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়েই ওই শিক্ষার্থীর সহপাঠীরা টার্মিনালে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই শুরু হয় বড় ধরনের ভাঙচুর। একে একে স্থানীয় ও দূরপাল্লার প্রায় সব রুটের গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় হামলার শিকার হন বলেও জানান শ্রমিকরা। সামান্য হাত ভাড়ার কারণে আজকে কোথায় একটা নতুন বাস টার্মিনাল থমথমে রয়েছে। টার্মিনালে অজগতা চলছে ছাত্ররা, তখন পুলিশ ছিল ওই সাইডে, পুলিশ কিন্তু এখানে আসে নাই। আমরা আছি রংপুর থেকে, লং রোডের গাড়ি, আমরা তো এরকম বিষয়ে কিছু জানতাম না, হঠাৎ করে দেখি গাড়ি ভাঙচুর হচ্ছে। হামলা ভাঙচুরের ঘটনা শুধু বাসেই সীমাবদ্ধ থাকেনি, কাউন্টারগুলোও তছনছ করা হয়। ফলে ডিজিটাল টিকেটিং ব্যবস্থা বন্ধ রয়েছে। অন্যদিকে বাসগুলো যাত্রী পরিবহনের অবস্থায় নেই, আর এ কারণে বাস চলাচল রোববার সকাল থেকে পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। হাঁটা লাগছে, এখনো পায়েও হাঁটা লাগবে, আবার টাকাও বেশি যাবে, গাড়ি ঘোড়া ভেঙে ভেঙে যাবে, তারপর আবার সময়ও বেশি লাগবে। যেন কোনো ঘটনা না হয় সে ব্যাপারে বাস মালিক এবং ছাত্র যারা চলাফেরা করেন সবাইকেই এটা অবগত থাকা উচিত আমি মনে করি, এবং প্রশাসনেরকেও এটা লক্ষ্য রাখা উচিত। শনিবার হামলা ও ভাঙচুরের ঘটনায় অন্তত 200 বাস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান মালিক সমিতির সাধারণ সম্পাদক। আর সভাপতি বলছেন, কেবল ভাঙচুর নয়, বাস কাউন্টারে লুটপাটের ঘটনাও ঘটেছে। লাঠি, সোটা, দেশীয় অস্ত্র, ইট নিয়ে 1500 থেকে 1600 ছাত্র অতর্কিতভাবে হামলা করছে এবং স্ট্যান্ডের সকল গাড়ি ভাঙচুর করছে। গাড়ি তো মালিকের, এটা তো শ্রমিকের না, শ্রমিক চালায় আমাদের, গাড়ি তো ভাঙা উচিত না, কোনো কিছু নাই, ল্যাপটপ, টাকা পয়সা সব নিয়ে গেছে। এটা শুধু ভাঙচুর না, এটা তো লুটপাটও তো করছে। ঐতিহ্যবাহী বরিশাল বিএম কলেজে শিক্ষার্থী প্রায় 30,000, এর 60% বিভিন্ন এলাকা থেকে বাসে যাতায়াত করেন। তবে এ ধরনের ঘটনা এড়াতে শিক্ষার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান কলেজের অধ্যক্ষ। এখানে আমার অনেক ছাত্র, পুরো রুম ভরা ছিল এবং ওদের সঙ্গে এই বিষয় নিয়েই অনেক কথা হয়েছে। ওরা মামলা করার জন্য আমার কাল রাত থেকে বলতেছে যে মামলা করেন স্যার, ওরা আগে মামলা করে ফেলবে। তখন আমি বলছি যে মামলা করিয়া, এবং সেই বিষয় নিয়ে আজকে কথা হইবে, কথা করিয়া ওদের উত্তেজনা মোটামুটি প্রশমিত করছি এবং আমরা মোটিভেশন চালাচ্ছি এবং আমরা অনেকটা অগ্রগতি অর্জন করেছি এবং আশা করি বাকিটাও আমরা পারব। এদিকে সময়মতো পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে হামলা ভাঙচুর কম হতো কিনা এমন প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বললেন, পুলিশ ঘটনাস্থলে ছিল, তবে শিক্ষার্থীরা সংখ্যায় বেশি থাকায় তারা যে যার মতো হামলা চালিয়েছে। এই 500-700 স্টুডেন্টকে ঠেকানোর মতো ফোর্স এখানে এত ছিল না, কারণ আমার ফোর্স ছিল হলো ওখানে, পরে পাঠালাম 20 জন, আর আগে কতজন ছিল এরকম ধরেন 15-20 জন, ঠিক আছে। আর ছাত্ররা এসে তখন যেহেতু এক পক্ষ নাই, তখন ওইখানে তারা যে দিক দিয়ে পারছে ওইটা একটু ভাঙচুর চালিয়েছে। ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়কের পাশেই বরিশাল বিশ্ববিদ্যালয় অবস্থিত, খুব কাছেই বরিশাল বিএম কলেজ ও হাতেম আলী কলেজ। এছাড়াও আছে পলিটেকনিক ইনস্টিটিউট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বাস শ্রমিকদের সাথে কিছু হলেই এর নেতিবাচক প্রভাব পড়ে বাস টার্মিনাল ও মহাসড়কে। ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ। হামলা ও ভাঙচুরের কারণে ক্ষতিগ্রস্ত বাসের সামনের গ্লাস এবং দুই পাশের গ্লাস সবকিছুই পরিবর্তন করতে হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই পরিবর্তন বাবদ খরচ হতে পারে প্রতিটি বাসে কমপক্ষে 2 লাখ টাকা। এছাড়া বাসের যে কাউন্টার রয়েছে সেগুলো পুনঃ ডেকোরেশন করতে খরচ হতে পারে গড়ে কমপক্ষে 5 লাখ টাকা। অর্থাৎ বাস এবং কাউন্টার এগুলো সচল করতে হলে মোটামুটি 7 থেকে 8 কোটি টাকা খরচ হতে পারে, এমনটি জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফেরদাউস সোহাগ, এখন বরিশাল। এই পর্যায়ে আন্তর্জাতিক প্রসঙ্গ। শ্রমিকদের অতিরিক্ত ভিড়ের কারণে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের একটি তামা ও কোবাল্ট খনির সেতু ধসে অন্তত 32 জন নিহত হয়েছেন। রোববার দেশটির দক্ষিণ পূর্ব লুয়ালাবা প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। প্রবল বৃষ্টিপাতে আগাম ভূমিধসের শঙ্কায় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে খনিটি বন্ধের নির্দেশনা দিয়েছিল। এটি না মেনে সেখানে ভিড় জমায় অবৈধ উত্তোলনকারীরা, আর এতেই হুড়োহুড়ি করে নির্মাণাধীন একটি সেতু পার হতে গিয়ে
ধসে পড়ে যায় সেতুটি। তবে কঙ্গোর একটি খনি সংগঠনের দাবি, ঘটনাস্থলে খনি উত্তোলনকারীদের উপরে গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দীর্ঘদিন ধরে খনি উত্তোলন নিয়ে স্থানীয়দের সঙ্গে সরকারের বিরোধ চলে আসছিল। এদিকে মাদক চোরাচালান ইস্যুতে ভেনেজুয়েলার সঙ্গে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাথে আলোচনায় বসছে ট্রাম্প। ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে কারাকাসও আগ্রহী বলে ফ্লোরিডায় সাংবাদিকদের জানিয়েছে ট্রাম্প। শুক্রবার ভেনেজুয়েলার ভেতরে সামরিক পদক্ষেপ চালাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা জানান ট্রাম্প। এতে এর বিপরীতে যে কোনো ধরনের সম্ভাব্য মার্কিন পদক্ষেপ মোকাবেলায় দেশের সেনা ও সাধারণ মানুষদের প্রস্তুত থাকার নির্দেশনা দেয় ভেনেজুয়েলা সরকার। কয়েক মাস ধরে ক্যারিবিয়ান সাগরে মাদক পরিবহনের অভিযোগ এনে ভেনেজুয়েলার পতাকাবাহী জাহাজে হামলা চালিয়ে এসেছে মার্কিন নৌবাহিনী। তবে শুরু থেকেই কারাকাসের অভিযোগ, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করতেই এমন পদক্ষেপ চালাচ্ছে পেন্টাগন। এবার খেলার প্রসঙ্গ। জাতীয় দলে প্রত্যাবর্তনের পর থেকেই দারুণ পারফরমেন্সের প্রশংসায় ভাসছেন সাইফ হাসান। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলতে তিনি ডাক পেতে শুরু করেছেন। আর সোমবার টি10 লিগ খেলতে দুবাইয়ের ফ্লাইট ধরবেন তিনি। আর যাবার আগে প্রত্যাবর্তনের গল্প বলার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও বিসিবি, এনওসি আর মুশফিকের ১০০তম টেস্ট নিয়ে কথাও বলেছেন তিনি। এখানে সুযোগ পাই, ডেভেলপ করার চেষ্টা করতেছি। আসলে নিজের কোচ নিজে হওয়া খুব ইম্পর্টেন্ট, নিজের খেলাটা নিজেই খেলতে হবে। থ্যাঙ্কফুল টু বিসিবি, ভেরি থ্যাঙ্কফুল যেহেতু এনওসি দিয়েছে। আর আয়ারল্যান্ড সিরিজের আগে নর্মালি ফুল টুর্নামেন্ট খেলতে পারবো না, বাট হাফ এনওসি দিয়েছে, সো ভেরি থ্যাঙ্কফুল। মুশফিক ভাই তো আমাদের জন্য অনেক বড় একটা ইন্সপিরেশন, সো বেস্ট উইশেস মুশফিক ভাইয়ের জন্য। তার ওয়ার্ক এথিক্স, মুশফিক ভাইয়ের এভরিথিং, প্র্যাকটিস, এভরিথিং সব কিছুই অনেক বড় একটা ইন্সপিরেশন। তার ওনার স্ট্যাটস সেটা বলে, সো ভেরি হোপফুল ভালো একটা শেষ হবে মুশফিক ভাই। আর এরই মধ্য দিয়ে শেষ করছি এখন বাজার। তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার রায় আজ পড়া শুরু বেলা 11টায়। বিটিভি রয়টার্সে সরাসরি সম্প্রচার। রাতে দেশের বিভিন্ন স্থানে ককটেল আগুন সহ বিচ্ছিন্ন নাশকতা। শেখ হাসিনার রায়কে ঘিরে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা। নির্বাচন ঘিরে কুমিল্লা সীমান্তে বেড়েছে ভারতীয় অস্ত্রের চোরাচালান। 106 কিলোমিটারই সক্রিয় রুট, কঠোর নজরদারির তাগিদ। এবং বরিশালে শিক্ষার্থীদের হাব ভাড়ার নির্দেশনা পাচ্ছে না শ্রমিকরা। বিবাদের জেরে প্রায় সংঘর্ষ, সবাইকে সহনশীলতার পরামর্শ। আর এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।